জয় গুরুদেব। আমি মাউন্টেন ব্লগস সুতপা অনেক দিন পর বের হয়েছি একটা শর্ট রোড ট্রিপে আমার ফ্রেন্ডের ফ্যামিলিকে নিয়ে। আমার এই শর্ট রোড ট্রিপটা দুদিনের। আজকে আমরা কামারপুকুর, জয়রামবাটি, শ্রীরামকৃষ্ণ এবং সারদা মায়ের জন্মস্থান দেখতে যাব। জুন মানে সুমিতার মেয়ে, এখানে আমার হেল্পিং হ্যান্ড। ও পুরো গাড়ি মুছে ক্লিন করে রেডি হয়ে গেছে। এবার আমরা স্টার্ট করব। সুমিতা গাড়ির চাকায় জল দিয়ে দিল। এবার সবাই ওরা সেট হয়ে গেছে, বসে গেছে। আমিও ড্রাইভিং সিটে চলে এলাম। জয় গুরুদেব বলে স্টার্ট করছি। 2-3 দিন ঠান্ডা কমে গেছিলো, কিন্তু আজকে আবার ঠান্ডা পড়েছে। চলো। দেখো, আমরা সকাল 6:10 রওনা দিয়েছি। ভীষণ কুয়াশা পড়ছে, সামনে তেমন কিছু দেখা যাচ্ছে না। আমি খুব স্লো চালাচ্ছি। খামারগাছি থেকে সবে আমরা স্টার্ট করলাম। এখন মেন রোডে উঠে গেছি। এটা এসটিকে রোড। আমরা তারকেশ্বর হয়ে যাব, বৈদ্যবাটি তারকেশ্বর হয়ে যে রুটটা যাচ্ছে। আমরা এবার দিল্লি রোড ছেড়ে গোলা রোডে উঠলাম। আমরা গোলা রোড এবার স্লো পাতি রাস্তা দিয়ে যাচ্ছি, রোড ছেড়ে দিলাম। আমরা এসটিকে রোড ছেড়ে দিল্লি রোডে ছিলাম কিছুটা সময়। এবার আমরা উঠলাম ঘোলা রোডে। আরে কিছু বলো, আমার নেট পাতা না, এটা জায়গাটা এরকম মনে হয়। রাস্তাটা দুদিকে জঙ্গল, আর রাস্তাটা মাঝে একটু উঁচু হয়ে যাচ্ছে। এটা তারকেশ্বর রোড। এটা তারকেশ্বর রোড। এটা লাহিড়ি বাবার আশ্রমের পাশ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, লাইরি বাবার আশ্রমের পাশ দিয়ে। হ্যাঁ, এটা লাইরি বাবার আশ্রম। পারমিতাদের বোনের বাড়ি থেকে ফ্ল্যাট থেকে গেছিলাম না, এই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে তারকেশ্বর আর 22 কিলোমিটার আছে। চাপাডাঙ্গা হয়ে চাপাডাঙ্গা যাবে, আছে 28 কিলোমিটার, আর তারকেশ্বর 22 কিমি। আমরা এখন সিঙ্গুর রোড দিয়ে যাচ্ছি। আমরা রেল গেটে দাঁড়িয়েছি। ট্রেন আসতেছে। ট্রেন আসছে না? ট্রেন আসছে। এটা কামারকুন্ডু স্টেশন আমরা পেরিয়ে এলাম। কামারকুন্ডু স্টেশনে গেট পড়েছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি তার জন্য। এক ঘুম হয়ে গেছে। আমাদের ছোট বান্ধবী এক ঘুম হয়ে গেল। ট্রেন যাচ্ছে, সামনে ট্রেন যাচ্ছে। আমরা তারকেশ্বর ঢুকে গেলাম। এখানে একটা তোরণ রয়েছে, ওয়েলকাম টু তারকেশ্বর লেখা রয়েছে। চলো আমরা টি ব্রেক নেব, চায়ের বিরতি নেব। আমরা এখন লোকনাথে দাঁড়িয়েছি। এই দেখো, চা বিরতি হচ্ছে। কতক্ষণ গাড়ি চালালাম? 2 ঘন্টা হয়নি না? 6টা কটা বাজছে এখন? 6:10 বেরিয়েছি, 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিট। এখন চলে এসেছি আমরা লোকনাথ। লোকনাথ জায়গাটার নাম। এখান থেকে 2 কিলোমিটার আগে হচ্ছে তারকেশ্বর, কিন্তু আমরা তারকেশ্বর ঢুকবো না, সোজা চলে যাব আরামবাগ হয়ে কামারপুকুর। আমরা এখন একটু ব্রেক নিচ্ছি। 1.5 ঘন্টা, 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা 15-20 মিনিট হয়েছে। তারপর একটু ব্রেক নিই। এখন কটা বাজে? 8:10-15 বাজে। চা নাও, টি ব্রেক চলছে। আমার কিন্তু চায়ের তেমন একটা নেশা নেই, তবে এই রোড ট্রিপে বেরোলে মাঝে মধ্যে দাঁড়াই, চা খাই, ভালো লাগে। আর কোনো নেশা নয়। এরপরে সোজা আমরা একবার যদি ওয়াশরুমে দাঁড়াতে হয় দাঁড়াবো পেট্রোল পাম্পে, তারপরে একদম পুরো কামারপুকুরে গিয়ে দাঁড়াবো, থামবো, গাড়ি থামাবো। হ্যাঁ, ওই তো সুমিতার মুখ দিয়ে কথা বেরিয়েছে। হ্যাঁ, আমার মার মুখ দিয়ে কথা বেরিয়েছে। হ্যাঁ, এবার সুন্দর আছে। তুমি একটু এগিয়ে এসো। বলো এখানে লেগেছে, বলো। হ্যাঁ, ভালো হয়েছে। চলো। আবার লোকনাথ থেকে শুরু হলো। টি ব্রেকের পর আবার আমাদের যাত্রা শুরু হলো লোকনাথ থেকে। আর এখান থেকে 13 মিটার তারকেশ্বর প্রায় আমরা এসে গেছি। তারকেশ্বর রোড দিয়ে যাচ্ছি। বৈদ্যবাটি তারকেশ্বর। হ্যাঁ, থেকে কামারপুকুর কতটা? 44 কিলোমিটার আছে। আর মানে আমরা প্রায় চলে এসেছি। 1 ঘন্টা মতো আর নাকি লাগবে? আর 1 ঘন্টা মতো আর 1 লাগবে। ঘন্টা মতো লাগবে, প্রায় এসেই গেছি। চলো, আমরা রিল্যাক্সে চালাচ্ছি, এনজয় করতে করতে হ্যাঁ, যাচ্ছি আমরা। কোনো তাড়াহুড়ো নেই, কিচ্ছু না। আমরা এখন মায়াপুরে রয়েছি। হ্যাঁ, আমরা এখন মায়াপুর যাচ্ছি। আরামবাগ মায়াপুর উঠছি। আমরা আরামবাগ ঢুকলাম। আরামবাগ পৌরসভা। এটা আরামবাগ পৌরসভা। আমরা আরামবাগ ঢুকছি। আরামবাগ থেকেই তো মনে হচ্ছে না? হ্যাঁ, এটা আরামবাগ। হ্যাঁ, পৌঁছে গেলাম। 4 ঘন্টা থেকে একটু কম লেগেছে, 4 ঘন্টা লাগেনি, কিন্তু আমরা টি ব্রেক নিয়েছি, দুবার ব্রেক নিয়েছি, মিনি ব্রেক। 2বার ব্রেক নিয়েছি, বাচ্চা আছে সাথে। হ্যাঁ, সেই কারণে সুন্দর একদম 4 ঘন্টার ভিতরে চলে আসা যায়, রিল্যাক্সে আসা যায় গাড়ি নিলে। চলো, চলে এলাম। এবার নামি, গাড়ি পার্কিং করলাম। এবার আমরা মঠের দিকে যাব, ওরা আসছে। আমরা গাড়ি পার্কিং করে এলাম। গাড়ি পার্কিংয়ের কোনো টাকা লাগে না, ফ্রি পার্কিং। ওই জায়গাটা সুন্দর, রাখার ব্যবস্থা রয়েছে, গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। আপনারা যদি কেউ আসেন নিজস্ব প্রাইভেট কার নিয়ে, আপনারা মঠের পাশেই গাড়ি রাখার জায়গা রয়েছে, যেখানে বাহির বলে লেখা রয়েছে। মঠ থেকে বের হওয়ার রাস্তা যেটা, সেখানে তার সামনেই রয়েছে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত, মানে কোনো রকমের টাকা ছাড়া। মঠের সামনে চলে এলাম। আমি ভেতরে ঢুকবো প্রসাদ নেওয়ার, কুপন আনতে যাওয়ার জন্য, কারণ 10:30 পর্যন্তই লাস্ট কুপন দেবে। আর এখানে গাইড পাওয়া যায়। গাইড হচ্ছে মল্লিকাদিকে নিলাম, ইনি আমাদের গাইড আজকের জন্য। প্রায় 1 ঘন্টা উনি আমাদের ঘোরাবেন আর আশেপাশে সমস্ত কিছু
ব্যাখ্যা করবেন, যে রামকৃষ্ণ দেবের সাথে সমস্ত সম্পর্কিত জিনিসপত্র, বাড়িঘর আমাদেরকে দেখাবেন। মালদার পুকুর এখানে হচ্ছে এই পুকুরটাকে অনেক পবিত্র বলে মনে হয়। এই পুকুরে স্নান করার জলটা অনেক পবিত্র। এটা হচ্ছে ছেলেদের ঘাট, আর ওইদিকে দেখো এইদিকে হচ্ছে মেয়েদের স্নান করার ঘাট আছে। মা যখন দক্ষিণেশ্বরে ছিলেন মায়ের মনে দুঃখ হয়েছিল। রামকৃষ্ণ বলছে দুঃখ করার কিছু নাই, কামার পুকুরেই গঙ্গা আছে। মা তো বিশাল ভয় পেতেন, অশ্বসখীকে আগুলে আগুলে এই হালদার পুকুরে চান করাতে নিয়ে আসতেন। আবার মা যখন চান করতেন সখীরা মিলিয়ে যেতেন। একটা বরগাছের তলায় রামকৃষ্ণ সাধনা করতেন, যে তখন মা জবা ফুল দিয়ে বেলপাতা দিয়ে পুজো করলেন। এইটাকে আমরা বলি ছোট গঙ্গা। এটা হচ্ছে গঙ্গা। আমরা এখানে নেক্সট কোথায় যাবো দিদি? পাঠশালায় পাঠশালায় চলো এবার। আমরা লাহাপাড়ার দিকে যাচ্ছি। হচ্ছে লাহাপাড়া, রামকৃষ্ণের বাবার দেড়ে গ্রামের বাড়ি ছিল। মিথ্যে সাক্ষী দেয় রে বলে ক্ষুদিরাম চলে এসেছিলেন এই কামার পুকুরে। এখানে যে জমিদার ছিলেন ধর্মলাস লাহা, সুখলাল গোস্বামী, ওরা দু বন্ধু ছিলেন। ঠাকুরের বাবাকে এরা আশ্রয় দিয়েছিল। এই লাহাবাবুর মেয়ে আছে না প্রচণ্ড, ওর গয়না পরিয়ে জমিদাররা বিয়ে করে নিয়ে এসেছিলেন। মা যখন ঘুমিয়ে পড়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ গয়না খুলে ফেরত দিয়ে দিয়েছিলেন। মা তো বাচ্চা মেয়ে, হাত পা ছড়িয়ে কানাকাদি করেছিল। রামকৃষ্ণ বলছে দুঃখ করো না, পরের জিনিস আমি ফেরত দিয়েছি। ঠাকুর কী করলেন, গোলার হার আর বাউটি করে দিয়েছিলেন। এটা লাহাপাড়া, ওদেরই মন্দির আমরা দিকে দেখাতে নিয়ে যাচ্ছি। সে লাহাপাড়ার দিকে আমরা যাচ্ছি। লাহাবাবুদের হ্যালো। জিউ মন্দির, এটা হচ্ছে ঠাকুর রামকৃষ্ণকে সই পাঠাচ্ছে, আর একে গয়া বিষ্ণু দেখো হ্যাঁ, সই পাঠাচ্ছে মন সাথে। কি পাঠাচ্ছে? ছয় এই যে লেখা আছে, ও ও ওকে বন্ধু, ও বন্ধু, দুজনকে সই পাচ্ছে, লাহাবাবু আর এ রামকৃষ্ণ। সে সই পাঠায় না, শোকা পাঠায় না, বন্ধু পাতানো। বন্ধু পাঠায়। লাহাবাবুর মেয়ে না, প্রচণ্ড। প্রসন্নময়ী। আর দিদি এটা দেখো, এটা ধর্মরাস, এই যে প্রচণ্ড, এর গয়না পরিয়ে বিয়ে হয়েছিল। আসো এদিকে দিদি ভাই, বিষ্ণু মন্দির, বিষ্ণু মন্দিরে ঢোকো। ব্রাহ্মণ হয় না, লাহাবাবুদের বিষ্ণু মন্দির। ঠাকুরের যখন 5 বছর বয়স ছিলেন খাই দাই পাঠশালায় পাঠিয়ে দিতেন। ঠাকুর কিন্তু পাঠশালায় যেতেন না। পাঠশালা থেকে এসে এখানে মা কালীর ছবি আঁকতেন, ধ্যান করতেন। এর উপরে নিচে বাড়ি আছে, যেটা বলে মারাঠা আমলে। বর্গিরা যখন হামলা করতে আসতেন তখন জমিদাররা লাহাবাবুরা গয়না গাটি নিয়ে তোলার ঘরে চলে যেতেন। আবার লুটপাট সারা হয়ে গেলেই বেরিয়ে আসতেন। এই মন্দিরের ভিতর দিয়ে একটা রাস্তা থাকে, উপরে যাবার একটা নিচে জায়গা। উপরে একটা জাহাজ আছে, নিচে একটা বন্ধ হয়ে গেছে, ডান দিকে বাঁ দিকে দরজা দেখা যায়। আর এই পুরা মাটির কাজগুলো বিষ্ণুপুরে বাঁকুড়াতেও দেখা যায়। আর এগুলো সব লাহাবাবুদের রাস উপলক্ষে হয়েছে। এগুলি রাস উপলক্ষে করা না তখনকার? এগুলো 1 বছর থাকে জলে দিয়ে, ও আবার নতুন নতুন করে না রাসের সময়? রাসের সময় করে, আবার 1 বছর থাকে রাসের সময় আবার এগুলো জলে দেয়, নতুন করে আবার করে। এটা হচ্ছে দেখুন, এটা ঠাকুরের পাঠশালা। ঠাকুর যখন পড়তে আসতেন 5 বছর বোধহয়ের বয়স ছিল। এই মেঝেটার কাঠটা কিন্তু অরিজিনাল, 1304 সালে পুড়ে গেছিল, শুধু টিনটা বদলে দিয়েছে। মাস্টারমশাই যখন যোগ দিয়ে গেলেন, পড়ে গেলেন, যেদিন থেকে বিয়োগ দিচ্ছে ঠাকুর বলছে দুঃশালা, তোর পাঠশালার পড়বো না, আমি যোগে আছি। যোগ মানে তার সাথে তো ভক্তের যোগাযোগ, বিয়োগ মানে কাটাকাটি। ঠাকুর পাঠশালায় না যেয়ে ওখানে মা কালীর ছবি আঁকতেন, ধ্যান করতেন। আর এটা দেখুন, এটা লাহাবাবুদের দুর্গা মন্দির। ঠাকুর চক্ষুদান করেছিলেন। ওই কাঠামোটার উপরে ফাঁসি দেওয়া হয়, ওর উপরেই প্রতিমা তৈরি হয়। এটা লাহাপাড়া, এটা লাহাবাবুদের দুর্গা পুজো হয়, এটা জমিদার এই কাঠামোর উপরেই প্রতিমা তৈরি হয়। এটা হচ্ছে দেখুন রাসমঞ্চ, এটা রাস পুজো হয় প্রত্যেক বছর। রাধা গোবিন্দর মূর্তি আছে, এটা লাহাবাবুদের রাসমঞ্চ, রাস পুজো হয়। গাইড আমাদেরকে সুন্দর বলছেন, সুন্দর ঘুরাচ্ছেন। আমরা ঘুরছি লাহাপাড়া। প্রসন্ন দেবীর শিব মন্দির, পার্বতীনাথ শিব, উনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছে। অল্প বয়সে বিধবা হয়েছিলেন, শিব নিয়ে থাকতে, তার জন্য পার্বতীনাথ শিব লাহাবাবুর মেয়ে প্রতিষ্ঠা করেছে। এখানে কিন্তু বেশিরভাগ মহিলা গাইডই রয়েছে। যদি আপনারা কেউ এখানে বেড়াতে আসেন, পুরানো অনেক ভালো ভালো জামা কাপড় আপনারা নষ্ট না করে নিয়ে আসবেন। এখানে যারা গাইডের কাজ করে মহিলারা, ওনারা কিন্তু নিয়ে নেয়, আমাদেরকে তাই বললেন।
কালী পুজো হয়, ঠাকুর রামকৃষ্ণ এখানে পুজো করতে আসতেন আর কালী পুজো করতেন। আর ওইটা অরিজিনাল শিব, দেখুন কাটা মোটা শিবের মন্দির। ও গোপেশ্বর। রামকৃষ্ণ যখন পাগলামির মতন হয়ে গেছিলেন, ওর দাদা কলকাতায় দক্ষিণেশ্বরে নিয়ে গেছিলেন। গঙ্গার তীরে ধ্যান করছে, মা মা বলে কাঁদছে, নিজের মনে সাধনা করছে। গ্রামের লোক ভয় দেখিয়ে দিল ওর মাকে, তোমার ছেলে পাগল হয়ে গেছে, কোনো শিবের কাছে হত্যা দিই। রামকৃষ্ণের মা চন্দ্রা দেবী দক্ষিণের সাথে হেঁটে কামার পুকুরে চান করে শিবের কাছে হত্যা দিয়েছিল। তখন এই শিব বলল, বাড়ি ফিরে চলে যাও, তোমার ছেলে পাগল নয়, ও ভবতারিণীকে পাবে বলে পাগলামির মতন হয়ে গেছে। আর পেছনে কামার পুকুর, এই পুকুরটার নামলে গ্রামের নাম। আগে শুধু কর্মকারদের বসবাস। ওই হালদার পুকুর যেটা, না, এটা তাহলে কামার পুকুর, ওইটা হালদার পুকুর। ও তো কামার পুকুরটা কোথায়? এই তো পেছনে চলো এসো। এবার কামার পুকুর দিকে চলো। আদি নাম ছিল ওটার নাম কামার। আসতে হচ্ছে কামার পুকুর, এই পুকুরের নামলি গ্রামের নাম। আগে শুধু কর্মকারদের বসবাস ছিল, লুয়ার কাজ ছিল। পুকুরের নামলি গ্রামের নাম। রামকৃষ্ণের মা চান করে ওই শিবের কাছে 3 দিন হত্যা দিয়েছিল। এটাই আসল কামার পুকুর, আপনারা দেখুন। চলো, দেখলে কামার পুকুরের ইতিহাস শুনলে কি করে নাম হলো। হয়ে গেল, এবার আমরা কামার পুকুর দেখলাম। কামার পুকুর নাম কি করে হয়েছে এই জায়গাটার সেটাও জানলাম। এবার আমরা যাবো মেন মন্দিরে। মন্দিরগুলো ঘুরে দেখছি। দাঁড়াও, এখানে দেখো কি বলছে আমাদের গাইড। হ্যাঁ, শোনা যাবে। এটা দেখুন, এটা ধনী কামানির বাড়ি ছিল, ভেঙে মন্দির হয়ে গেছে। ঠাকুরের ঢেকি সালে 19 সালে জন্ম, গড়িয়ে চলে গেছিল। উনুনের ভিতরে ছায় অবস্থায় ধনী কামানি এই জায়গাতে জন্ম হয়েছিল না, যেখানে হয়েছিল এটা বাড়ি ছিল। এটা ধনী কামানির বাড়ি ও ছিল। যিনি আর কি ওই তুলেছিলেন ধনী কামানি, দেখুন লেখা যিনি আছে। ছাই থেকে তুলেছিলেন। হ্যাঁ, আর যেখানে তোমরা দেখবে ওখানে জন্ম হয়েছিল। হ্যাঁ। আদি বাড়ি হ্যাঁ ভিটে। মানে ওই যে যিনি নার্স আর কি, ওনার বাড়ি এটা। হ্যাঁ, ধনী কামানি, ওই যে কামারদি, ওই যে পোষা আছে, কোলে করে নিয়ে দেখো। হ্যাঁ। তখনকারের যুগে জাতের বিচার ছিল তো, ব্রাহ্মণ ছাড়া পড়তে হতো না। তখন রামকৃষ্ণ বলছে কোনো মায়ের জাত নাই, ওনার কাছেই প্রথমে ভিক্ষা নিয়েছিলেন, তারপরে মায়ের কাছে। আর দিদি এরা সব বাপের বাড়ির লোক, ধনী কামানি। ও মানে ওনার এইটা পূর্বপুরুষ। হচ্ছে এদিকটা কামার পাড়া, ওদিকটা লাহা পাড়া, এরাই এটা লাহা। মন্দিরের দেখাশোনা করে। ও এনারা না। হ্যাঁ, উনি দাইমা ছিলেন, ঠাকুর ওনাকেই ভিক্ষে মাগো। তারিণীর মন্দির কলকাতায় যাদের দাড়িপাল্লা আছে, বড় বাজারে নতুন 10 বছর হয়েছে। এটা মা ভবতারিণী, দক্ষিণেশ্বরে মা আর একই। দাও তুমি এই ছবিটা ওখানে উঠে যাবে দিদি। ও এই মা দক্ষিণেশ্বরের মাই না। ভবতারিণী মন্দির। ও দক্ষিণেশ্বরের এই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। মা কালী কালী কালী, এই দক্ষিণেশ্বরের মা কালী। আমার নাম মল্লিকা, এলে খোঁজ করবেন। আমি গাইডের কাজ করি, আমি মঠেই থাকি। ঠিক আছে, চলো আমরা এখানে সব আশেপাশে যেগুলি রয়েছে, হালদার বাড়ি, তারপর হালদার পাড়া, হালদার পুকুর, এবার মেন মন্দির ঢুকুন। হ্যাঁ, প্রথমে রয়েছে শ্রীরামকৃষ্ণ মঠ। আমরা মঠ দেখলাম এখানে, তারপর মঠে আমরা দর্শন করেছি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে। এরপরে আমরা এখানে হালদার পুকুরে কিছুক্ষণ টাইম কাটিয়েছি। তার আগে আমরা প্রসাদ নিয়েছিলাম। আজকে প্রসাদে কি ছিল মেনু? কামারপুকুর গ্রামটার নাম কেন, সেই পুকুরটা আমরা দেখলাম। সাদা ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, আর একটা পুঁই শাক, চাটনি, সবজি, নানান সবজি। হ্যাঁ চাটনি আর পায়েস। চলো এবার আমরা কামার পুকুর থেকে জয়রাম বাটির দিকে রওনা দেবো। আমাদের পেছনে দেখো হালদার পুকুর রয়েছে। হালদার পুকুরটা খুবই সুন্দর, ভালোই লেগেছে। শান্ত নিরিবিলি। চলো এবার গাড়ির দিকে যাই। শ্রীরামকৃষ্ণ মঠ ঘুরলাম, এখানে প্রসাদ খেলাম। আর সবাইকে বলে রাখছি যে প্রসাদ খাওয়ার যে টোকেন নেওয়ার টাইম, সেটা 10:30টার মধ্যে নিতে হয়। 10:30টার পরে কিন্তু আর টোকেন দেওয়া হয় না। আর 11:30 নাগাদ প্রধান যে মন্দির, সেটা 11:30 নাগাদ 10 মিনিটের জন্য খোলে। 10 মিনিট দেখে কিন্তু খোলা রাখে, আবার বন্ধ হয়ে যায় 4টে পর্যন্ত। আর 4টে। আর এখন এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস হচ্ছে 6টা থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে সকালে, আর বিকেলে হচ্ছে 3টে 4টে থেকে রাত 9টা।
অক্টোবর সময় চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ অক্টোবরের সময় আবার চেঞ্জ হয়ে যায়, যেহেতু শীতের সময় আমরা এই সময় এসেছি, এই সময় 6টা 6:30 থেকে হ্যাঁ 11:30 পর্যন্ত, 3:30টার পর খুলবে আবার। বিকেল 3:30টার পর আবার খুলবে 8:30 পর্যন্ত। আর আমরা প্রসাদ খেলাম, খুব সুন্দর প্রসাদ, 40 টাকা করে। ওরা দুটো সবজি দিয়েছে, হ্যাঁ, ডাল দুটো দিয়েছে। সবজি, ডাল, বাঁধাকপি, শাক, চাটনি, পায়েস। আমার পুকুর থেকে জয়রামবাড়ির দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। আমরা 7 কিলোমিটার চলে এলাম এবং গাড়ি পার্কিংয়ের জায়গায় আমাদের গাড়িটা রাখলাম। এবার আমরা একটা টোটো করলাম, 150 টাকা নিল। আর জয়রামবাড়িতে যা যা দর্শনীয় স্থান আছে তা আমরা এই টোটো করেই দেখবো। কামারপুকুর ছিল হুগলি জেলাতে, আর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান। এবার আমরা যাচ্ছি মা সারদার জন্মস্থান। তো আমরা গাড়িটা পার্কিং করে একটা টোটো রিজার্ভ করে যাচ্ছি। হ্যাঁ, টোটোতে কত নিচ্ছে? 150 টাকা। 150 টাকা নিচ্ছে। তো টোটো করেই যাচ্ছি, টোটো করে সাইডে জয়রামবাড়ি সাইড সাইড সিনগুলো করবো। কল্যাণেশ্বরী কালী মন্দির। ঠাকুর যখন এই হৃদের বাড়ি আসতেন, এখানে বসে জপধ্যান করে তারপরে হৃদের বাড়ি যেতেন। এটা কল্যাণেশ্বরী কালী মন্দির। ভাগ্নে হৃদয়ের বাড়িতে যখন যেতেন এখানে আসতেন, এখানে এসেই কালী মন্দিরে জপ তপ করতেন। ও এটা মাটির বাড়ি ছিল না, কিন্তু এই যে মানে কালী মায়ের মূর্তিটা তখনকার, কালী মায়ের মূর্তিটাও সেই মানে কি শ্রীরামকৃষ্ণের সময়কারী। জয়রাম বাড়িতে আছি, ঠাকুর পরমহংসদেবের ভাগ্নের বাড়িতে রয়েছি। আমি 17 সালে এসেছিলাম, তখন এখানে পরমহংসদেবের যে ভাগ্নে হৃদয়ের নাতি ছিলেন। এখন দেখি কে আছেন ইনি হচ্ছে আমি যে নাতিকে দেখেছিলাম ভাগ্নে হৃদয়ের, ওই নাতির ছেলে। ওনার বাবা এখন অসুস্থ রয়েছেন, এখন ইনি এখানে বসেন। আমরা চলে এলাম শ্রীরামকৃষ্ণদেবের ভাগ্নের হৃদয়ের বাড়িতে। এটা হচ্ছে হৃদয় ভবন। হৃদয় মুখার্জির মায়ের নাম হেমাঙ্গিনী দেবী। হেমাঙ্গিনী দেবী হচ্ছেন রামকৃষ্ণদেবের বড় দিদি। ছোটবেলা থেকে ঠাকুর মাকে যখন বিয়ে করে না, তার আগে থেকে দিদির কাছে এসে থাকতেন। দিদি ছিলেন ঠাকুরের কাছে মায়ের মতো। ভগবান রামকৃষ্ণদেবকে ছোটবেলা থেকে লালন পালন করে কিছুটা হলেও বড় করে তুলেন এই হেমাঙ্গিনী দেবী এই বাড়ি থেকেই। বড়বেলায় আপনারা সকলেই জানেন ভগবান রামকৃষ্ণদেব হৃদয় মুখার্জি থাকতেন দক্ষিণেশ্বরে। ওখানে মায়ের পুজো পাঠ করতেন। যখন আসতেন ওখান থেকে কামারপুকুর হয়ে হৃদয়ের বাড়িতে, এখানে 2-1 রাত কাটিয়ে আবার কামারপুকুর যেতেন, কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর। এটা হচ্ছে জয়রামবাটির সেই দুর্গা মন্দির, যেখানে শ্রীরামকৃষ্ণদেব প্রথম 2 বছর পুজো করেছিলেন। তারপরে ওনার ভাগ্নে পুজো করেন। এখানে হচ্ছে ভাগ্নের বাড়ি, ভাগ্নের হৃদয়ের বাড়ি। শান্তিনাথ শিবের মন্দির। এই মন্দিরই মা বাবার প্রথম দেখা হয়েছিল। ঠাকুরের বয়স যখন 21 বা 22 ছিলেন, মায়ের বয়স তখন ছিলেন 6। মা ঠাকুমাদের করে বসে যাত্রা শুনছিলেন। ঠাকুমারা রসিকতা করে জিজ্ঞাসা করেছিলেন, বল কাকে বিয়ে করবি? তখন মা আঙুল তুলে দেখিয়েছিলেন ঠাকুরের দিকে। এটাই হচ্ছে শিবের শান্তিনাথ শিবের। এটা হচ্ছে গিয়ে শান্তিনাথ শিবের মন্দির। এখানে শ্রীরামকৃষ্ণ আর সারদা মায়ের প্রথম দেখা হয়। এখানে একটা যাত্রাপালা চলছিল, এখানে সেই মঞ্চ এখন নতুন করে করা। এটা তখনকার দিনে মাটিরই ছিল। এই সেই মন্দির, এখানেই শিব মন্দির। বাবা, আমরা জয়রামবাটি দর্শনীয় স্থানগুলি টোটো করে ঘুরে ঘুরে দেখছি। এখন আমরা দেখলাম শান্তিনাথ শিবের মন্দির। এই সেই মন্দির যেখানে মা সারদা দেবীর সাথে রামকৃষ্ণের প্রথম সাক্ষাৎ হয়েছিল। এখানে আমুদর নদী, আমুদর ঘাট। এটা সকাল 7:30 থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে। এটা হচ্ছে এপ্রিল সেপ্টেম্বর মাসে, আবার 3:30 থেকে 5:30 পর্যন্ত। অক্টোবরে 3টে থেকে 5টা এই যে ওপেনিং টাইমটা দেওয়া। এটা হচ্ছে সেই আমুদর নদী, যেখানে সারদা মা তার ভাইদেরকে নিয়ে স্নান করতে আসতেন। আমরা ভেতরে ঢুকতে পারছি না, কারণ ভেতরে ঢোকার এখন টাইম নেই। 5টার পর আবার খুলবে। আমরা এখন নদীর পাশে দাঁড়িয়েই ছবি তুলছি। নদী সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। হ্যাঁ, জায়গাটা ভালো। আর জয়রামবাটি গ্রামটা এরকম শান্ত নির্মল পরিবেশ। কি কি দেখে এলো জয়রামবাটিতে বলো? জয়রামবাটিতে তো আমি পড়া ধরছি, দেখলাম পড়া ধরছি। ফেল করলে কিন্তু আর পড়বার আনবো না। হ্যাঁ, নবদ্বীপ বা আশেপাশের অঞ্চল, কলকাতার আশেপাশে। কলকাতা থেকে একদিনের জন্য খুব সুন্দর একটা জায়গা। কল্যাণেশ্বরী মন্দির দেখলাম,
দুর্গা মন্দির, তারপরে শিব মন্দির দেখলাম, শান্তিরামের শিব মন্দির, আর আমোদর ঘাট দেখছি, আমাদের ঘাটে তো দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে রয়েছি। আর দেখলাম যেখানে যাত্রা হতো, আর যেখানে সারদা মায়ের সাথে রামকৃষ্ণের প্রথম সাক্ষাৎ হয়েছিল সেই মন্দির দেখলাম। ভাগ্নে হৃদয়ের বাড়ি। হৃদয়ের বাড়ি দেখলাম। তুমি বেশি ভালো নাম্বার পাবে না, এটা বুঝি। একদম চার্লি, তুমি হচ্ছে চার্লি। পরীক্ষার আগের দিন পরীক্ষা দিলে যা হয়। না, এটা হচ্ছে এরকম কারেন্ট অ্যাফেয়ার্স। তুমি চার্লি পাবে, সি গ্রেড পাবে। দেখছি মায়ের যখন শরীর খারাপ হতেন, মা এখান থেকে সব কিছু সিংহামাইনির কাছ থেকে ওষুধ নিতেন। হাঁটু ব্যথা, এই মাটি লাগাতেন। উনি উপবাস করে ব্রত রেখেছি। আমরা এবার এলাম সিংহবাহিনী মন্দির। এখানে মন্দিরের সিংহবাহিনী মূর্তিটি ধাতব কলসির আকারে নির্মিত। আর কথিত আছে যে মা একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, তো তখন তিনি উপবাস করে ব্রত রেখেছিলেন এবং এখানেই ছিলেন। তারপরে তিনি সিংহবাহিনী মাতা 11-12 বছরের একটা মেয়ের আকারে, মেয়ের রূপে তার কাছে এসে আসেন এবং তাকে একটা ওষুধ দেন এবং তারপর তিনি সুস্থ হয়ে গেছিলেন। চলো আমরা তারপর থেকেই তিনি বিভিন্ন রোগের মুক্তির উপায় তিনি বলেছেন এবং এখান থেকে বিভিন্ন ওষুধ পাওয়া যায়। চলো এবার আগাও সিংহবাহিনী মন্দিরের দিকে। সিংহবাহিনী মন্দিরে আমরা রয়েছি। সিংহবাহিনী মন্দির থেকে আমরা তারপরে চলে যাব মেন সারদা মা যেখানে আবির্ভাব হয়েছিলেন সেই মন্দিরে। কারণ প্রধান সে মাতৃমন্দির 3:30 সময় ওপেন হয়, এখনও মিনিট 10 বাকি রয়েছে 3:30 বাজতে। আমাদের মা সিংহবাহিনী দর্শন হয়ে গেছে। এবার আমরা যাব প্রধান মন্দিরের দিকে যেখানে মা শারদার আবির্ভাব হয়েছে। সারদা মায়ের জন্মস্থান যেহেতু 3:30 খুলবে, তাই আমরা জয়রামবাটির সাইট সিন করলাম। এবার আসল যে মন্দির সেটা আমরা ঘুরে দেখব। 3:30 খুলবে। এখন কটা বাজে? এখন 3:15 বাজে, আরও কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে। চলো 15 মিনিট এদিক সেদিক দেখি। আলাপ হয়েছে, নদিয়া থেকে এসছেন এনারা, এনাদের সাথে আলাপ হলো। নমস্কার হ্যাঁ, সবাই, দিদির চ্যানেল সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। চলো। আর হচ্ছে গিয়ে এই যে দিদি নদিয়া থেকে এসছে, এনারও একটি ব্লগ রয়েছে। আপনি কিসের উপর করেন? গানের উপরে না? হ্যাঁ, আমার গানটাই প্রফেশন, আমি গান নিয়ে পড়াশোনা করি, মিউজিক অনার্স করছি। ঠিক আছে, একটু চ্যানেলটার নাম বলে দিন আপনার। মন্তিকা কুন্ডু। ওনার চ্যানেলের নামই। মন্তিকা কুন্ডু, হ্যাঁ। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায়। যারা গান ভালোবাসেন তারা ডেফিনেটলি ওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। কামারপুকুর আমরা সমস্ত জায়গা ঘুরে দেখে আসলাম। এবার আমরা জয়রামবাটিও সমস্ত কিছু আমরা দেখে নিয়েছি। আমরা দাঁড়িয়ে রয়েছি এখন মাতৃমন্দিরের সামনে। মাতৃমন্দির ওপেন হলেই আমরা শারদা মাকে দর্শন করেই চলে যাব বিষ্ণুপুরের দিকে। 3টে বাজলো আর এখন এই আসল যে আমার জয়রামবাটির যে সারদা মায়ের জন্মস্থান এখন শুনলো। আমরা এখন ভেতরে ঢুকবো এবং দেখবো। সবাই এগিয়ে গেছে, আমি পেছনে রয়েছি। 3:30 সারদা মায়ের যে জন্মস্থান, যে মন্দির, সেটা মেন মন্দির জয়রামবাটি, সেটাতে আমরা এখন ঢুকবো। আমরা এখন সাইট সিন করেছি একটা টোটো নিয়ে। এরপরে এটা দর্শন হয়ে গেলে আমরা যাব বিষ্ণুপুরের দিকে। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ আছে, তাই আমি আমার ক্যামেরা অফ করে দিচ্ছি। আমরা এখন কামারপুর জয়রামবাটি প্রোগ্রাম করে যাচ্ছি বিষ্ণুপুর। ওটা কি? হ্যাঁ, বিষ্ণুপুর 41 কিলোমিটার। 41 কিলোমিটার যাচ্ছে, এখনো 1 ঘন্টা 7 মিনিট দেখাচ্ছে। এবার আমার মাটা ঘুমোবে, আমার চোখ। আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, চারিদিকে জঙ্গল, গাছপালায় ভর্তি, অনেক জঙ্গল, ফাঁকা ফাঁকা জঙ্গল। আমরা এখন ফাঁকা ফাঁকা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি বিষ্ণুপুর। এখানে আমরা অনেক মাটির দোতলা বাড়ি দেখলাম। এই দেখেন, এটা একটা মাটির দোতলা বাড়ি। পাই না, এটা হয়তো দোকান হতে পারে। হ্যাঁ, দোকান এটা একটা। আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব বিষ্ণুপুরে। সন্ধে হয়ে এসছে, প্রায় 5টা বাজতে মিনিট 15 বাকি রয়েছে। ফার্স্ট ডে কমপ্লিট হয়ে গেল। আমরা ফার্স্ট ডে এখানে বিষ্ণুপুরে চলে এলাম। একদম বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের কাছে আমরা রয়েছি। এখানে আর কি মেঘমাল্লা তোরা হোটেলটা। চলো দেখাই তোমাদেরকে। আমরা নামি, আজকের ডে 1 ফিনিশ। গাড়ি পার্কিং করা হলো আর আমরা এসছি কি মেঘমাল্লা লজ। আমরা এই লজে থাকবো আজকে। সূর্যের আলো থাকতে থাকতে আমরা হোটেলে শিফট হয়ে গেলাম, বিষ্ণুপুরে চলে এলাম এবং বাস স্ট্যান্ডের পাশেই এই হোটেলে আমরা উঠে পড়লাম। রিসেপশনে চলে আসলাম। এখানে 900 টাকা।
আজকে 4 বেডের। ম্যানেজার তো দেবো। আচ্ছা ঠিক আছে, 100 টাকা পাবে। হ্যাঁ ওটা এই লিখে দাও অ্যাড্রেসটা। হ্যাঁ চলো, আমাদের ক্যাশিয়ার সুমিতা এন্ট্রি করছে। এই ট্রিপে সুমিতাই হচ্ছে গিয়ে ক্যাশিয়ার। আমরা কিছুক্ষণ রুমে রেস্ট নিয়ে তারপর আমরা ডিনার করতে চলে যাবো। ডিনার চলছে বিরিয়ানি দিয়ে, এই যে জুন খাচ্ছে। কেমন আছে? চলো আজকে আমরা ডিনার সারছি বিরিয়ানি দিয়ে। আমাদের ডে 1 ফিনিশ হয়ে গেল। আমরা ডিনার করে আমরা রুমে গিয়ে রেস্ট নেব। কালকে আমরা বিষ্ণুপুরের সাইট সিন করবো, সব জায়গায় ঘুরে দেখব। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন মাউন্টেন ভ্লগস সুতপা, এমভি সুতপা।